ভারত বনাম বাংলাদেশ এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যদি একদিন যুদ্ধ হয়, কে জিতবে? ভারত তার বিশাল সেনাবাহিনী, আধুনিক প্রযুক্তি এবং পারমাণবিক অস্ত্র নিয়ে কি বাংলাদেশকে সহজে দখল করতে পারবে, নাকি ছোট্ট বাংলাদেশ তার বীরত্ব, কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ক দিয়ে ভারতকে প্রতিহত করতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। ইতিহাস, ভূরাজনীতি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সমীকরণ বিশ্লেষণ করে দেখব কি কারণে ভারত বাংলাদেশকে চাইলেও দখল করতে পারবে না। ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ বাহিনী। তাদের মোট সেনা সদস্য প্রায় 14 লক্ষ, রিজার্ভ ফোর্স 11 লক্ষেরও বেশি। যুদ্ধ ট্যাঙ্ক, ফাইটার জেট, সাবমেরিন সবই ভারতের হাতে রয়েছে। তাদের আছে পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি। তবে কেবল শক্তি থাকলে কি জয় নিশ্চিত? না, কারণ যুদ্ধের ময়দানে কৌশল, পরিবেশ, ভৌগোলিক অবস্থা এবং জনসমর্থন অনেক বড় ফ্যাক্টর। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে আছে হাজারো নদী, হাওর, বাওর, চরাঞ্চল এবং জলাভূমি। যুদ্ধের সময় এই ভৌগোলিক পরিবেশ শত্রুদের জন্য ভয়ঙ্কর বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি ভারত সেনা পাঠায়, তাদের চলাচল হবে সীমিত। ট্যাঙ্ক বা ভারী অস্ত্র সহজে ব্যবহার করা যাবে না। বর্ষাকালে বা বন্যার সময় তো পুরো যুদ্ধই থেমে যেতে পারে, যার কারণে পিছু হাঁটতে হবে ভারতকে। বাংলাদেশ সেনাবাহিনী ছোট হলেও দক্ষ, চৌকস এবং অভিজ্ঞ। তারা জাতিসংঘ শান্তিরক্ষায় বিশ্বজুড়ে প্রশংসিত। আধুনিক অস্ত্র, ট্রেনিং এবং সীমান্তে কৌশলগত অবস্থান সব মিলিয়ে তারা আক্রমণ প্রতিহত করতে যথেষ্ট প্রস্তুত। শুধু সেনা নয়, বাংলাদেশের বর্ডার গার্ড নৌবাহিনী ও বিমান বাহিনীও এখন অনেক শক্তিশালী। এছাড়া চীন থেকে আসা যুদ্ধজাহাজ, মিসাইল সিস্টেম এবং সাবমেরিন যুক্ত হচ্ছে বাংলাদেশের বাহিনীতে। ফোর্সেস গোল 2023 অনুযায়ী একটি আধুনিক বাহিনী গড়ে তোলা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দেশপ্রেম ও জনতার সম্মিলিত প্রতিরোধ। 1971 সালের মতো আবার যদি কোনো বহিঃশত্রু অগ্রসর চালায়, পুরো জাতি এক হয়ে প্রতিরোধ করবে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তখন কেবল দুই দেশের দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না, বিষয়টি তখন আন্তর্জাতিক অঙ্গনে ঢুকে পড়বে, যেমন চীন, আমেরিকা, রাশিয়া, এমনকি জাতিসংঘ। চীন কখনোই চাইবে না ভারত এককভাবে দক্ষিণ এশিয়া আধিপত্য করুক। পাকিস্তান সেই সুযোগে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। মুসলিম বিশ্ব ও পশ্চিমা গণমাধ্যম ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। ফলে ভারতের কৌশলগত ক্ষতি হবে। আন্তর্জাতিকভাবে তারা কোণঠাসা হয়ে পড়বে। একটি সামরিক অভিযান মানে বিপুল খরচ। ভারতের অর্থনীতি বড় হলেও যুদ্ধ চালানোর মানে প্রতিদিন হাজার হাজার কোটি রুপি খরচ। আর যদি বাংলাদেশের যুদ্ধ স্থায়ী হয়, তাহলে ভারতের জিডিপিতে পড়বে সরাসরি প্রভাব। বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে মুখ ফিরে নেবে। ভারতের স্টক মার্কেট ও রুপির মান হু হু করে পড়ে যাবে। এছাড়া যুদ্ধ মানেই অসামাজিক বিশৃঙ্খলা, অভ্যন্তরীণ চাপ এবং রাজনৈতিক অস্থিরতা, যা ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে সামাল দেওয়া খুব কঠিন। ভারতীয় সেনাবাহিনীর শক্তি অনেক, কিন্তু সবটাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকে না। পাহাড়ি সীমান্ত, চীন সীমান্ত, কাশ্মীর সীমান্ত, এগুলোতে বহু সেনা স্থায়ীভাবে মোতায়েন করে রেখেছে ভারত। ভারত জুড়ে নকশাল বিদ্রোহী, সাম্প্রদায়িক দাঙ্গা ও প্রশাসনিক দায়িত্বে ব্যবহৃত হয় সেনাবাহিনী। এই বাহিনীকে অন্য দেশে আক্রমণে মোতায়েন করা মানে অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিতে পড়া। তাছাড়া যুদ্ধ মানে মানবিক বিপর্যয়। এই দায় কাঁধে নিতে ভারতের সরকার প্রস্তুত থাকবে না। বাংলাদেশ এখন আর 71 সালের সেই দুর্বল রাষ্ট্র নয়। বাংলাদেশ বর্তমানে চীনের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কে জড়িত। সামরিক প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য চীনের সহায়তা বাংলাদেশের কৌশলগত শক্তিকে বাড়িয়ে দিয়েছে। তাছাড়া তুরস্ক, মালয়েশিয়া, সৌদি আরব ও আইসিভুক্ত মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের পাশে দাঁড়াবে আন্তর্জাতিক ফোরামে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও বড় ভূমিকা রাখে বাংলাদেশ। বাংলাদেশে হামলা মানে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। জাতিসংঘ, ওআইসি, এমনকি ইউরোপীয় ইউনিয়ন এমন অগ্রসরের বিরুদ্ধে কণ্ঠ তুলবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শক্তি গণমাধ্যম ও জনমত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতের অগ্রসর নিন্দিত হবে। ভারতীয় মুসলিম সম্প্রদায় সহ বিভিন্ন গোষ্ঠী ক্ষুব্ধ হবে ভারতের উপর। তখন শুরু হবে দেশের ভেতরে বিক্ষোভ আন্দোলন। এতে সরকারের উপর চাপ সৃষ্টি হবে, যার কারণে এসব রাজনৈতিক চাপ ভারতের সরকারকে যুদ্ধ থামাতে বাধ্য করবে। ধরা যাক সব বাধা পেরিয়ে ভারত সত্যি বাংলাদেশের সেনা পাঠায়, তারা কিছু এলাকা দখল করে নেয়, কিন্তু এরপর বাংলাদেশে শুরু হবে গেরিলা যুদ্ধ। 1971 সালের মতোই। বাংলাদেশের ইতিহাস গর্বের। 1971 সালে সারা দেশের মানুষ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তা বিশ্বে বিরল। আজও যদি অগ্রসরের মুখে পড়ে, তাহলে জনগণ শহর থেকে গ্রামে, মাঠ থেকে পাহাড়ে গেরিলা প্রতিরোধ করে তুলবে। আর দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধ ভারতীয় বাহিনীর মনোবল সরবরাহ লাইন ভেঙে দেবে।
কোনো দেশই দীর্ঘ সময় ধরে একটি প্রতিরোধশীল জাতিকে দমন করতে পারেনি। আগামী দিনের যুদ্ধ হবে কেবল গোলা বারুদের নয়, বরং তথ্য, কূটনীতি, সাইবার এবং অর্থনীতির উপর ভিত্তি করে। ভারত বাংলাদেশ উভয় দেশেরই প্রয়োজন আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং সীমান্ত শান্তি রক্ষা। যুদ্ধ মানে ধ্বংস, যা মানবতা, সংস্কৃতি এবং অর্থনীতির জন্য বিপর্যয়কর। আর এই যুগে কারো দেশ দখল করা এত সহজ নয়। বিশ্ব এখন জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবাধিকার ও আইনগত কাঠামোর দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে আক্রমণাত্মক যুদ্ধ শুধু নিন্দাই নয়, দণ্ডনীয়। সুতরাং প্রশ্নটা শুধু অস্ত্রের নয়, প্রশ্নটা হলো ভারতের সামরিক বাহিনী বড় হলেও বাংলাদেশের ভূগোল, প্রতিরক্ষা শক্তি ও জনতার মনোবল অনেক বড়। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অগ্রসর কূটনৈতিক ও অর্থনৈতিক আত্মঘাত হবে। বাংলাদেশের সেনাবাহিনী এখন চীনের সাথে শক্ত অংশীদারিত্বে আধুনিকায়নের পথে হাঁটছে। যুদ্ধ হলে বাঙালিরা আবার 1971-এর মতো প্রতিরোধ করবে, আর সেটা ভারতকে দীর্ঘস্থায়ীভাবে বিপদে ফেলবে। বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র, এর প্রতিটি মানুষ জানে কিভাবে স্বাধীনতা রক্ষা করতে হয়। ভারতের মতো বড় প্রতিবেশী রাষ্ট্র যদি কখনো আগ্রাসী মনোভাব দেখায়, তাহলে তারা শুধু একটি দেশের প্রতিরোধ নয়, পুরো অঞ্চলের অস্থিরতা ডেকে আনবে। বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না, কারণ এই দেশের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। যাই হোক, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যতই জটিল হোক, যুদ্ধ কোনো সমাধান নয়। দুই দেশই পারস্পরিক উন্নয়ন, বাণিজ্য এবং শান্তি বজায় রেখে এগিয়ে গেলে উপকৃত হবে দুই জাতি। আমরা যুদ্ধ চাই না, চাই ন্যায্যতা। আমরা অস্ত্র চাই না, চাই সম্মান। আমরা শত্রুতা চাই না, চাই প্রতিবেশী হিসেবে ভালোবাসা। তো এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন ভারত কেন বাংলাদেশকে চাইলেও দখল করতে পারবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। এই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে কে জিতবে, বাংলাদেশ নাকি ভারত? আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া আপনার এক শেয়ার কাউকে জানিয়ে দিতে পারে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি একটি চেতনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।